হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের উপর আজকে হলো চতুর্থ ক্লাস। ইতিমধ্যে আমি এই অধ্যায়ের ৩টি ক্লাস নিয়েছি। আজকের ক্লাসে তোমাদের করণীয়, তোমরা প্রথমে যারা ৩টি ক্লাস দেখো নাই, এই অধ্যায়ের যে ৩টি ক্লাস আমি নিয়েছি সেই ক্লাসগুলো আগে দেখে আসো, যেটা আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি এই পিছনের ৩টি ক্লাস যদি আগে করে না থাকো, তাহলে কিন্তু তোমরা এই ক্লাসটা বুঝবে না। কি জন্য? ওই গত ৩টি ক্লাস ছিল এই অধ্যায়ের বেসিক ক্লাস। 2.1 এর আগের যে বেসিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাই অতি দ্রুত আমার চ্যানেলে গিয়ে এই ৩টি ক্লাস দেখে আসো। ২ নাম্বার যেই কাজটা করবে সেটা হলো ধৈর্য ধরে লেগে থাকা। তোমরা অনেকে আছো যারা যখন ক্লাস মানে দেখতে আসো বা ক্লাস করতে আসো, তখন তোমরা একটা ভিডিওর ১ম অংশটুকু দেখে তারপর স্কিপ করে ফেলো। এটা কিন্তু তোমাদের জন্য একটা বাজে অভ্যাস। কেননা তোমরা একটা ভিডিওর সম্পূর্ণ অংশ তোমার কিন্তু ভালো লাগার মতো হবে না। যেকোনো ভিডিওই তুমি দেখো না কেন। এখন তুমি যদি একটা ভিডিওর ১ম থেকে যদি স্কিপ করো, তাহলে কিন্তু মাঝে বা শেষের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমি আলোচনা করি, সেগুলো কিন্তু পাবে না। তাই আশা করি প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস দেখার জন্য যখন দেখতে আসবা, তখন ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে লেগে থাকবা। পরবর্তী যে কাজটা সেটা করবে যে যদি পরীক্ষায় যদি সবার আগে যদি এগিয়ে থাকতে চাও, তাহলে আমার যে এইচএস স্কুল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটন প্রেস করে রাখো। কারণ আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে যেন তোমরা পেয়ে যাও। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে এই ক্লাসগুলো শেয়ার করে দাও, যাতে করে তারা উপকৃত হতে পারে। আর সর্বশেষ যে কাজটা করবে সেটা হলো যে যদি ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে ফিডব্যাক জানাবে যে ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে। এখন আ আমার কাছ থেকে যে তোমরা যদি এই ক্লাসগুলো করো মনোযোগ সহকারে, আমি যেই সব কথাগুলো বললাম ও অনুসারে, তাহলে আমার কাছ থেকে তোমরা যা পাবে সেটা হলো যে প্রতিটি অধ্যায়ের উপর বেসিক সহকারে আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। আর বেসিক ক্লিয়ারের পর অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে দেব। তারপর অধ্যায় ভিত্তিক যে বোর্ড এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলা কিভাবে তুমি শর্টকাট টেকনিক ব্যবহার করে বা কিভাবে সহজে সলভ করতে পারো, সেইগুলো শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর প্রতিটি অধ্যায়ের শেষে ক্লাসের যে যত নোট আছে সব ইনশাল্লাহ পিডিএফ আকারে দেওয়া হবে। কিন্তু এটার একটা শর্ত আছে যেটা এখন বলব না, সেটা পরবর্তীতে বলা হবে। আর পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চালিয়ে যাব ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা আমাদের শুরু হবে এখান থেকে। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। এখানে তোমার বলা আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন যখন আমরা বেসিকে জানছি যে তালিকা পদ্ধতি কি আর সেট গঠন পদ্ধতি কি। এখানে ৪ টা ম্যাথ দেওয়া আছে যেগুলা সেট গঠন পদ্ধতিতে আছে। যেটা দেখলে বোঝা যায় যে এখানে প্রত্যেকটা ম্যাথে একটা কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ? তাই এটা হইছে কি সেট গঠন পদ্ধতি। এখন এগুলাকে আমাদের নিতে হবে কি তালিকা পদ্ধতিতে। তাহলে চলো দেখি কিভাবে নেয়। ক নম্বরে বলা আছে x belongs to n যেন x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130 বা 130। এখন এইটা দ্বারা বুঝাইছে যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ ৯ অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। এখন এখানে এন দ্বারা বুঝাইছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি কি স্বাভাবিক সংখ্যার সেট n = 1 2 3 4 5 এবার ডট ডট ডট। এখন আমরা কি করব? এই যে x যেই সংখ্যাটা মানে x যেই সংখ্যাগুলো আমরা মানে x এর মান যেগুলো ধরবো সেগুলো হবে কি স্বাভাবিক সংখ্যারগুলো ধরবো আমরা। তাহলে x = যদি আমরা 1 ধরি, তাহলে সেটা বর্গ হবে 1² যেটা পাওয়া যায় 1। আর এই 1 কি 9 থেকে কি ছোট। কিন্তু আমাদের শর্তে আছে কি 9 থেকে বড়। তার মানে কি এটা কি রং। আবার যদি এটা কিউব করি তাহলে পাওয়া যায় 1³ যেটার মান আসে 1, যেটা 130 থেকে ছোট মানে এটা সঠিক। আবার x এর মান 2 ধরলে তার বর্গ করলে পাওয়া যায় 4, যেটা 9 থেকে কি ছোট। কিন্তু এখানে দেওয়া আছে বড়, তার মানে কি এটা আমাদের নেওয়া যাবে না। আবার এটা কিউব করলে পাওয়া যায় 8, যেটা হচ্ছে কি 130 থেকে কি ছোট। তার মানে কি এই শর্তটা নেওয়া যায়, কিন্তু এইটা নেওয়া যায় না। আবার এইটার প্রথমটার ক্ষেত্রে এইটা নেওয়া যায় না, কিন্তু এইটা নেওয়া যায়। আবার x এর মান যখন 3 ধরা হয়, তখন বর্গ করলে পাওয়া যায় 9, যেটা 9 থেকে কি যদি তাকাই 9 থেকে 9 এর সমান। তাহলে কিন্তু এখানে হবে কি 9 থেকে বড় হতে হবে। তার মানে কি এটাও গ্রহণযোগ্য না। আবার এটা কিউব করলে 3 কে কিউব করলে পাওয়া যায় 27, যেটা 130 থেকে ছোট। তার মানে এটা গ্রহণযোগ্য, যেখানে বলা আছে আমাদের। আবার x হলো 4 দিলে পাওয়া যায় 16, যেটা হইছে কি 9 থেকে বড়। তার মানে এটা সত্য। আবার কিউব ধরলে যেটা পাওয়া যায় 64, যেটা আমাদের এই শর্তের সাথে কি মিলে। আবার x হলো 5 ধরলে সেটা পাওয়া যায় 25, যেটা আমাদের প্রথম শর্তের সাথে মিলে। আবার x কিউব মানে এটাকে কিউব করলে 5 কে কিউব করলে পাওয়া যায় 125, যেটা
130 থেকে ছোট, তার মানে কি এটাও এই শর্তের সাথে মেলে। আবার এক্স ইকুয়াল টু যখন 6 ধরা হয় তখন সেটা বর্গ করলে পাওয়া যায় 36, যেটা প্রথম শর্তের সাথে কি মেলে। আবার এটা কিউব করলে পাওয়া যায় 216 মানে 216, কিন্তু এইটা কিন্তু শর্তের সাথে মেলে না। কি জন্য? যে এটার কিউবটা হইতে হবে কি 130 থেকে ছোট, কিন্তু এখানে 130 থেকে এটা কি বড়, তার মানে কি এটা বাদ যাবে। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের প্রথমটা এইটা বাদ, এইটা সঠিক, তার মানে পুরোটা বাদ। আবার এইটা বাদ, এইটা সঠিক, তার মানে কি এটাও পুরোটা বাদ। আবার এইটা বাদ, এটা সঠিক, তার মানে পুরোটা বাদ। তাহলে পাওয়া যায় কি 4 পাওয়া যায়, 5 পাওয়া যায়, আবার 6ও বাদ। কি জন্য? 6 এর এইটা সঠিক, এইটা ভুল। তার মানে আমাদের অ্যান্সার হবে কি 4 আর 5, যেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়েছে কি 4 আর 5। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যেই ম্যাথটা সলভ করবো এখানে বলা আছে এক্স বিলংস টু, যদি আমরা তাকাই এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল 36। তার মানে হলো যেখানে বলছে যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা বড় নয় তাদের সেট, মানে 5 থেকে যে এইগুলোর বর্গ, যে আমরা এক্স এর মান যে সংখ্যাগুলো ধরবো, যে পূর্ণ সংখ্যাগুলো ধরবো সেগুলোর বর্গ হইতে হবে কি 5 থেকে বড়, আর 36 থেকে কি হইতে হবে ছোট বা সমান। তাহলে আমরা জানি কি পূর্ণ সংখ্যার সেট ইজ ইকুয়াল টু জেড, যেটা আমরা জানি মাঝে থাকে শূন্য, তারপর ধনাত্মক সংখ্যা বাম ডান দিকে আর বাম দিকে ঋণাত্মক সংখ্যা। তাহলে এখন আমরা যদি এক্স এর মান প্রথমে 0 ধরি, তাহলে এক্স এর মান 0 হলে বর্গ করলে পাওয়া যায় 0, যেটা হচ্ছে কি 5 থেকে কি ছোট, তার মানে কি এটা প্রথম শর্তের সাথে মেলে না। কি জন্য? প্রথম শর্ত বলছে কি এক্স, এটার বর্গ করলে পাওয়া যাবে কি 5 থেকে বড় হতে হবে, তাই এটা ভুল। আবার এটা কিউব, এটা যদি আবার বর্গ করি আমরা, এটাকে যদি আমরা আবার বর্গ করি তাহলে পাওয়া যায় কি, আচ্ছা এখানে আবার এখানে আর বোঝার ব্যাপার আছে যে এখানে আমাদের কিন্তু এটা দিছি স্কোয়ার, এটাও কিন্তু স্কোয়ার দিয়েছে। তাহলে যদি দুটোটা স্কোয়ার দেয় তাহলে এইটার ক্ষেত্রে আমাদের পাওয়া যায় কত 0, যেটা 36 থেকে কি ছোট, তার মানে কি এইটা নেওয়া যায়, কিন্তু এইটা নেওয়া যায় না। আবার এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস 1 ধরি, মানে এখানে প্লাসের একটা 1 মাইনাসের একটা 1, মানে এই প্লাসের 1 আর এই মাইনাসের 1, তাহলে এটার বর্গ করলে পাওয়া যায় 1। আর একটা বোঝার ব্যাপার আছে এই জায়গায় যে প্লাসের বা মাইনাসের, সরি প্লাসের না, বিশেষ করে মাইনাসের কোনো সংখ্যার যদি তুমি বর্গ করো সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এটার বর্গ করলে পাওয়া যায় কত 1, যেটা কি 5 থেকে কি 5 থেকে ছোট, কিন্তু আমাদের নিতে হবে কি বড়, তার মানে এটা রং। আবার এটা হয়েছে কি 36 থেকে কি ছোট, তার মানে কি এটা আমাদের নেওয়া যায়। আবার এক্স এর মান যখন প্লাস মাইনাস 2 ধরা হয় তখন সেটা বর্গ করলে পাওয়া যায় কত 4, যেটা হচ্ছে কি 5 থেকে ছোট। আর আর যেটা হচ্ছে 36 থেকে কি ছোট। তাহলে এই শর্তের ক্ষেত্রে মানে প্রথমটা কি এই শর্তের সাথে মিলে না, কিন্তু দ্বিতীয়টা কিন্তু এই শর্তের সাথে মেলে। তার মানে কি এইটা পুরোটাই বাদ, যেটা আবার আমি বলবো মানে পুনরায়। আবার এক্স এর মান যখন প্লাস মাইনাস 3 ধরা হয় তখন বর্গগুলো পাওয়া যায় 9, যেটা 5 থেকে বড়, তার মানে এটা সঠিক। আবার 36 থেকে কি ছোট, তাহলে এটাও সঠিক। আবার এক্স এর মান যত প্লাস মাইনাস 4 ধরা হয় তখন সেটা বর্গগুলো পাওয়া যায় প্লাস মাইনাস 16, যেটা 5 থেকে বড়, মানে 16 হয়েছে কি 5 থেকে বড়, এবং সেটা হচ্ছে কি 36 মানে 36 থেকে কি ছোট, তার মানে কি এটাও গ্রহণযোগ্য। তাহলে আমরা এখানে প্রথম যখন 0 ধরছি তখন প্রথম শর্ত মিলে না এইটার সাথে, কিন্তু দ্বিতীয় শর্তটা কি মিলে, তার মানে কি এই পুরোটা বাদ। কি জন্য? আমাদের দুটোটা শর্ত মিলতে হবে। আবার এক্স এর মান যখন প্লাস মাইনাস 1 ধরা হয়েছে তখন প্রথম শর্তটাকে মিলে না, কিন্তু দ্বিতীয় শর্ত মেলে। তাহলে একটা না মেলে একটা যদি মেলে তাহলে সেক্ষেত্রে মানে দোনটাই বাদ, কিছু জন্য আমাদের দোনটা মিলতে হবে। আবার এক্স এর মান যখন প্লাস মাইনাস 2 ধরা হয় তখন সেটা প্রথমটা মিলে না এই প্রথম শর্তের সাথে, কিন্তু দ্বিতীয়টা দ্বিতীয় শর্তের সাথে মেলে, তার মানে কি এর পুরোটা বাদ। আবার এক্স এর মান যখন প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ধরা হয় তখন কিন্তু দোনো শর্তটাই কি আমাদের এই দোনটার সাথে মিলে, তার মানে এখানে পাওয়া গেছে কি প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। আবার যদি আমরা এক্স এর মান যদি প্লাস মাইনাস 5 ধরি তাহলে সেটা বর্গলে পাওয়া যায় 25, যেটা প্রথম শর্ত থেকে কি ছোট, মানে এটা প্রথম শর্তের সাথে মিলে। কি জন্য? যেটার বর্গটা হয়ে যাবে কি এইটা থেকে 5 থেকে বড় হইতে হইবে, তাহলে এটা সত্য। আবার সেটাকে যদি আবার 36 থেকে কি ছোট, তাহলে এটাও সত্য। আবার এক্স এর মান যখন প্লাস মানে 6 ধরা হয়েছে তখন সেটা বর্গ করলে পাওয়া গেছে 36, যেটা 5 থেকে বড়, তার মানে প্রথম শর্তের সাথে মিলছে। আবার 36 এর সমান, তার মানে কি এটাও মিলছে। কি জন্য? 36 এর সমান হতে হবে বা 36 এর থেকে ছোট, কিন্তু বড় নেওয়া যাবে না। আবার এক্স এর মান যখন প্লাস মানে 7 নেওয়া হয়েছে তখন সেটা বর্গ করলে পাওয়া গেছে 49, যেটা 5 থেকে বড়, তার মানে প্রথম শর্তের সাথে মিলছে। কিন্তু এই 49টা কি 36 থেকে কি বড়, তার মানে কি
যে এটা গ্রহণযোগ্য না, কি জন্য আমাদের 36 থেকে কি ছোট বা সমান নিতে হবে। এখন আমরা যতই প্লাস মাইনাস 8 প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 10 এবার যত সামনে নেব ততই আমাদের কি গ্রহণযোগ্য হবে না। তাহলে শর্ত অনুসারে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে কি প্লাস মাইনাস 3, যেখানে আমরা এখানে পাইলাম এই যে প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, আর এখানে পাইছি আমরা কত প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6। তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট হবে কি এইটা। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যে ম্যাথটা দেখব এখানে বলা আছে যে x belongs to n যেন x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তার মানে এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট হয়েছে কি এই সেটটা হবে। এখন আমরা জানি কি স্বাভাবিক সংখ্যার এখানে n বলা আছে যে x হবে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি কি স্বাভাবিক সংখ্যার সেট n = কি 1 2 3 4 মানে ওই পর্যন্ত। এখন আমাদের কি করতে হবে এই 36 এর কি গুণনীয়ক বের করতে হবে। এখন গুণনীয়ক বের করার প্রসেসটা কি যে 36 কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 5 6 দ্বারা যায়, আবার 9 দ্বারা যায়, 12 দ্বারা যায়, 18 দ্বারা যায়, 36। তার মানে হইছে কি এগুলো সব হইছে কি 36 এর গুণনীয়ক। তার মানে আমরা বলতে পারি 36 এর গুণনীয়ক সম হইছে কি এগুলা। এখন আমাদের বের করতে হবে কি 6 এর গুণিতক। এখন 6 এর গুণিতক কি যে আমরা সহজে বলতে পারি যে 6 মানে 6 এর নামতা মানে 6 ঘরের নামতা। তাহলে 6 ঘরের নামতা কি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 6 ছক 30, এভাবে ডট সামনে আরো আছে অনেক। তাহলে এখানে পাইছি কত 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকগুলো হইছে কি এখন এই দুইটার ভিতরে এই যে 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতকগুলো আমরা যদি মানে কম্বিনেশন করি তাহলে পাওয়া যায় কত 6 12 18 36 মানে দুইটার ভিতর কমন যেটা আছে যেমন 6 আছে এটার ভিতরে 6 আছে 6 আছে 12 12 18 18 24 আচ্ছা 24 24 নাই 30 30 নাই 36 36 আছে। তার মানে আমাদের অ্যান্সার হবে কি 6 12 18 36। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যেই এক্সাম্পলটা দেখব সেটা হলো যেখানে বলা আছে x belongs to n যেন x কিউব গ্রেটার দ্যান 25 এবং x টু পাওয়ার 4 লেস দ্যান 264। মানে এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যার গণ এখানে কিউব মানে হচ্ছে কি গণ, যেটা তোমরা সামনের অধ্যায়ে জানতে পারবে। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার গণ 25 অপেক্ষা ছোট, এখানে লেস দ্যান দিস, সরি এখানে মিস্টেক হয়েছে মনে হয়, এটা এখানে তো গ্রেটার দ্যান হওয়ার কথা। আচ্ছা যে সকল স্বাভাবিক সংখ্যার গণ 25 অপেক্ষা ছোট, 25 অপেক্ষা বড়, ছোট এখানে মিস্টেক হয়েছে, এখানে বড় হবে, এখানে ভুল হয়েছে টাইপিংয়ে। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার গণ 25 অপেক্ষা কি বড় এবং চতুর্ঘাত মানে এই যে 4 দেওয়া আছে সেটা হচ্ছে কি 264 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে এখানে n দেওয়া আছে, তার মানে আমরা জানি এখানে একটা স্বাভাবিক সংখ্যার ব্যাপার আছে। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট ইজ ইকুয়াল টু n, যেমন 1 2 3 4 যেটা আমরা জানি। এখন আমরা এই স্বাভাবিক সংখ্যার সেটগুলো ধরব কি x এর মান। তাহলে x এর মান প্রথমে যদি 1 ধরা হয় তাহলে সেটারে কিউব করলে পাওয়া যায় 1, যেটা 25 থেকে কি ছোট কিন্তু বড়, কিন্তু শর্তে দিছে কি বড় হতে হবে, তাই এটা গ্রহণযোগ্য না। আবার এটা 4 করলে পাওয়া যায় 1, যেটা হচ্ছে কি 264 থেকে কি ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। তাহলে এইটা যদি গ্রহণযোগ্য না হয় আর এইটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে দোনোটাই বাদ হয়ে যায়। কি জন্য আমাদের দোনোটা গ্রহণযোগ্য হতে হবে। আবার x এর মান যদি আবার 2 ধরা হয় তাহলে পাওয়া যায় আ x x এর মান যদি 2 বা যদি 3 ধরা হয়, আচ্ছা x এর মান এখানে টাইপিং এ একটু এলোমেলো হয়ে গেছে। x এর মান যদি 2 ধরা হয় তাহলে 2 এর কিউব করলে পাওয়া যায় 8। এখানে 8 এর একটা ব্যাপার আছে, এটা স্কিপ হয়ে গেছে। তাহলে x এর মান যদি 2 ধরা হয় তাহলে সেটার বর্গ করলে পাওয়া যায় 8, যেটা হচ্ছে কি 25 থেকে ছোট কিন্তু নিতে হবে বড়, তার মানে এটা গ্রহণযোগ্য না। 2 দিয়া 2 ধরলে সেটার কিউব করলে আমাদের গ্রহণযোগ্য প্রথম শর্তের সাথে মেলে না। আবার 4 করলে সেটা মেলে, কিন্তু সেটা আ আ এখন এখানে একটা ব্যাপার আছে যে আমরা যখন x এর মান 2 ধরছি তখন প্রথম শর্তটা মিলে না। কিন্তু দ্বিতীয় শর্তটা মেলে। তার মানে কি আমাদের যে দোনোটা শর্ত বাদ হয়ে যাবে। আবার x এর মান যখন আমরা 3 ধরবো, x এর মান যখন আমরা 3 ধরবো তখন সেটা কিউব করলে পাওয়া যাবে কত 27, যেটা 25 থেকে কি বড়, তার মানে এটা গ্রহণযোগ্য। আবার এটার 4 করলে পাওয়া যায় 81, যেটাও 26 থেকে ছোট, তার মানে কি x এর মান 3 ধরলে আমাদের দোনোটা শর্ত কি মিলে। আবার x এর মান যখন 4 ধরা হয় তখন কিউব করলে পাওয়া যায় 64, যেটা 25 থেকে বড়, তার মানে এটা গ্রহণযোগ্য। আবার এটা 4 করলে পাওয়া যায় 256, যেটা 264 থেকে কি ছোট, তার মানে কি আমাদের 4ও নেওয়া যায়।
আবার x মান যখন 5 ধরা হয় তখন সেটা কিউব করলে পাওয়া যায় 125, যেটা 25 থেকে কি বড়, তার মানে এটা গ্রহণযোগ্য। কিন্তু যখন এটা মানে এটাকে বর্গ চতুর্ঘাত করা হয় তখন সেটা হয়ে যায় কত 625, যেটা 264 থেকে কি বড়, কিন্তু আমাদের মান নিতে হবে কি ছোট। তার মানে কি এটা গ্রহণযোগ্য না, কিন্তু এটা গ্রহণযোগ্য। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে কোনটা 3 আর 4, যেটা আমাদের এখানে অ্যান্সারে বা নির্ণয়ের সেট হয়েছে এইটা। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যেইটা করব সেটা হলো যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করব। এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করছি সেগুলো ছিল কি সেট গঠন পদ্ধতিতে, নিচে আমরা কি তালিকা পদ্ধতিতে। আর এই সেটগুলো দেওয়া আছে তালিকাতে, আর আমাদের নিতে হবে কি সেট গঠন পদ্ধতিতে। এখন এখানে 4টা ম্যাথ দেওয়া আছে, ক নাম্বার, খ, গ, গ। এখন চলো এই 4টা ম্যাথ কিভাবে সলভ করে আমরা একটু দেখি। প্রথম যেই ম্যাথটা সেটা হলো যে ক নম্বরে বলছে 3, 5, 7, 9, 11, এটাকে সেট গঠন পদ্ধতি নিতে হবে। তাহলে আমাদের নেওয়ার প্রসেসটা কি লিখতে হবে প্রদত্ত সেটের উপাদানসমূহ যেগুলো দেওয়া আছে। এখন এই উপাদানগুলো পরস্পরের সাথে মানে কোন রিলেশন আছে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে এখানে প্রত্যেকটি উপাদান কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, যেমন 3, 5, 7, 9, 11 আমরা জানি যেগুলো সব কি বিজোড় সংখ্যা। তাহলে এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, যা 1 থেকে বড়, এগুলো কি সব 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এবং কি 13 থেকে ছোট। কি জন্য 11-র পর বিজোড় সংখ্যা হচ্ছে কত 13, তার মানে কি এটা 13 থেকে কি ছোট। তাহলে এই আমাদের এই ব্যাখ্যাটুকু দেওয়ার পর আমাদের লিখতে হবে অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু x বিলংস টু n, বিলংস টু দি n দিছি কি জন্য যেগুলো সব কি স্বাভাবিক সংখ্যা। এবার জেনো x বিজোড় সংখ্যা, যে x যে সংখ্যাগুলো আমরা মানে এগুলো সংখ্যা ধরছি কি আমরা x, সেটা হচ্ছে কি বিজোড় সংখ্যা এবং এটার লিমিট হইছে 1 থেকে বড়, মানে এই যে x এর মানটা হবে কি 1 থেকে বড় এবং 30 থেকে ছোট, সেজন্য প্রথমে দেওয়া হয়েছে গ্রেটার দ্যান, পরে দেওয়া হয়েছে কি লেস দ্যান। আশা করি বুঝতে পারছে। খ নম্বর যেই ব্যাপারটা এখানে বলা আছে যে দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, একটা সেটের মানে তালিকা পদ্ধতি দেওয়া আছে। এখন এইটাকে সেট গঠন নিতে হবে। তাহলে এটা নেওয়ার প্রচেষ্টা হলো যে প্রদত্ত সেটের উপাদানসমূহ এটা লেখার পর উপাদানগুলো লিখতে হবে। লেখার পর এখন এই উপাদানগুলো পরস্পরের সাথে কোন মানে রিলেশনে আছে। এখন যদি তাকাইতে দেখা যায় এটা 36 এর গুণিতক আকারে আছে। তাহলে এখানে প্রত্যেকটি উপাদান কি স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণিতক। তাহলে এটাকে যদি আমরা সেট গঠনে প্রকাশ করি তাহলে হবে নির্ণয় সেট ইজ ইকুয়াল টু x বিলংস টু n, কি জন্য এটা স্বাভাবিক সংখ্যা। যেন x, 36 এর গুণনীয়ক, মানে x উপাদানগুলো হচ্ছে কি x যে উপাদানগুলো সেগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক। এভাবে করলেই কিন্তু আমাদের এই অ্যান্সারটা হয়ে যায়। আশা করি বুঝতে পারছে। পরবর্তী যে সেটটা এখানে বলা আছে 4, 8, 12, 16, মানে একটা সেট দেওয়া আছে যেই সেটের এগুলো হচ্ছে কি তার উপাদান। এখন এটা করার এটাকে আমরা নেব কি সেট গঠনে। তার নেওয়ার প্রসেসটা কি যে পদার্থ সেটের উপাদানসমূহ লেখা উপাদানগুলো লিখবো। এখন এই যে উপাদানগুলো পরস্পরের সাথে কোন রিলেশনে আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে প্রত্যেকটি উপাদান কি 4 ধারা কি বিভাজ্য, মানে 4 এর গুণিতক, বিভাজ্য মানে কি 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। এখানে লিমিট আছে কত 40 পর্যন্ত। তাহলে 4 এর গুণিতক মানে 4 করে নামতা, যেমন 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, আমরা যদি তাকাই তাহলে বুঝতে পারি। আর কি 40 থেকে কি ছোট, মানে 40 এর বড় নয়। তাহলে এটাকে যদি আমরা সেট গঠনে প্রকাশ করি তাহলে এটার প্রকাশটা হবে এরকম, নির্ণয় সেট ইজ ইকুয়াল টু x বিলংস টু n, কি জন্য প্রত্যেকটা কি স্বাভাবিক সংখ্যা, যেন x, 4 এর গুণিতক, এই যে 4 এর গুণিতক, এবং এটার লিমিট হবে কি x লেস দ্যান অর ইকুয়াল 14। আশা করি এটা সেট গঠন প্রকাশটা বুঝতে পারছো। এখন সর্বশেষ যেই সে তালিকা পদ্ধতি যেটাকে আমরা সেট করে নিতেছি, এইটা হলো এখানে একটা সেট দেওয়া আছে, যেটা আমরা যদি তাকাই তাহলে বুঝতে পারি এটা মানে 2টা করে পার্ট আছে, একটা প্লাসের পার্ট মানে প্লাসের 4 আর মাইনাসের 4, প্লাসের 5 মাইনাসের 5, প্লাসের 6 মাইনাসের 6, যেগুলা পূর্ণ সংখ্যার ভিতরে আমরা জানছি যে পূর্ণ সংখ্যায় প্লাস মাইনাস থাকে, মানে 2টা সংখ্যা থাকে, প্লাসের একটা মাইনাসের একটা। এখন এটাকে যদি আমরা সেট গঠন হই তাহলে এটা করার প্রসেসটা হলো এরকম যে প্রদত্ত সেটের উপাদান সব লেখার পর যে উপাদানগুলো দেওয়া সেগুলো লেখা হবে। এখন এই উপাদানগুলো পরস্পরের সাথে কোন রিলেশন আছে সেটা আমরা লিখব। তাহলে এখানে প্রত্যেকটি উপাদান কি পূর্ণ সংখ্যা, কি জন্য প্লাসের সংখ্যা আছে মাইনাসের সংখ্যা আছে, আর এগুলোর বর্গ কি 16 অপেক্ষা ছোট এবং ঘনবি কত 216 অপেক্ষা বড় নয়। মানে এগুলো যদি আমরা বর্গ করি তাহলে হবে কি ছোট 16 অপেক্ষা, এই যে সাইডের বর্গ হলে কত 4 4 16, যেটা হচ্ছে কি মানে এগুলো বর্গ হবে কি সরি
১৬ অপেক্ষা ছোট এবং এগুলো যদি গণনা করি তাহলে সেটা হবে কি ২১৬ অপেক্ষা বড় নয়। তাহলে আমরা এটাকে যদি সেট গঠন দেখাই তাহলে হবে কি নির্ণয় সেট ইকুয়াল টু এক্স বিলংস টু জেড। জেড লেখছে কি জন্য? যে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেন এক্স স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল ১৬ মানে ১৬ অপেক্ষা কি ছোট নয়, মানে ছোট অপেক্ষা ১৬ অপেক্ষা কি বড়। এবং এটা গণনটা হবে কি 260 মানে ২১৬ থেকে ছোট বা সমান। এভাবে প্রকাশ করলে কিন্তু আমাদের এটা হয়ে যায়। আশা করি বুঝতে পারছে। এখন ৩ নাম্বার যে এক্সাম্পলটা এখানে বলা আছে A একটা সেট দেওয়া আছে, B একটা সেট দেওয়া আছে, আর C একটা সেট দেওয়া আছে। এখন বলছে যে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে ক নাম্বার একটা সেট দেওয়া আছে, মানে ক নাম্বারে এইগুলো ক নাম্বার এখানে ৪ টা ম্যাথ দেওয়া আছে। এই ৪ টা আমাদের সলভ করতে হবে। তাহলে চলো এক, এক করে আমরা সলভ করি যে কিভাবে করে। তাহলে এখানে ক নাম্বারে বলছে B বা C। তার মানে আমাদের B একটা সেট লাগবে, C একটা সেট। সেজন্য দেওয়া আছে যে এখানে দেওয়া আছে B সেট ইজ ইকুয়াল টু 1, 2 যার উপাদান A, মানে 1, 2 A যার উপাদান। আবার C একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে কত 2A B। এখন B বা C, তাহলে সেজন্য লেখা হয়েছে অতএব B বা C। এখন B বা C মানে B এর জায়গায় B সেট বাদ C এর জায়গায় C সেট। এখন বাদ বলতে বোঝায় যে আগে আমরা জানছি যে দ্বিতীয় সেটের উপাদানগুলো যদি প্রথম সেটের সাথে মিলে যায় তাহলে প্রথম সেটের সাথে বাদ হয়ে যাবে। তাহলে যদি এখানে আমরা তাকাই তাহলে এই দ্বিতীয় সেটের 2 প্রথম সেট 2 এর সাথে মিলে গেছে, তার মানে 2 বাদ। আবার দ্বিতীয় সেটের A প্রথম সেটের এর সাথে মিলে গেছে, A বাদ। আবার দ্বিতীয় সেটে B আছে কিন্তু প্রথম সেটে B নাই, তার মানে আর আমাদের দরকার নাই। তাহলে প্রথম সেটে বাকি রয়েছে কি 1। এইটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছে। খ নম্বরে আমাদের এখানে বলছে A ইউনিয়ন B। তোমরা কিন্তু জানো যে এই চিহ্নটাকে বলে কি ইউনিয়ন, মানে দুইটা সেটের ভিতরে সবগুলো উপাদান হবে। তাহলে A ইউনিয়ন B মানে আমাদের A একটা সেট লাগবে আর B একটা সেট লাগবে। তো সেজন্য দেওয়া আছে আমাদের A ইজ ইকুয়াল টু 2, 3, 4 যার উপাদান, আর B একটা সেট দেওয়া আছে যার উপাদান 1, 2 A। এখন আমাদের বলছে A ইউনিয়ন B বের করতে। তাহলে এর জায়গায় A সেট ইউনিয়ন B এর জায়গায় B সেট। এখন ইউনিয়ন বলতে বোঝায় আমরা জানিছি যে সবগুলো উপাদান হবে দুইটা সেটের ভিতরে। আর যদি কমন উপাদান থাকে দুইটার ভিতরে তাহলে একবার নিলেই হবে। তাহলে 1 আছে, 1 নেওয়া হয়েছে। 2 আছে, 2 আছে, একবার 2 নেওয়া হয়েছে, 3 নেওয়া হয়েছে, 4 নেওয়া হয়েছে, আর A নেওয়া হয়েছে। তার মানে এইটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছে। এখন আমাদের পরবর্তী যেই ম্যাথটা সেখানে বলা আছে যে A ইন্টারসেকশন C বের করো। এখন এটা কিন্তু তোমরা জানো যে এইটা হচ্ছে কি ইন্টারসেকশন, মানে দুইটা সেটের ভিতরে কমন যে উপাদানগুলো আছে সেগুলা আমাদের নিতে হবে। তাহলে এখানে আমার লাগবে A একটা সেট আর C একটা সেট। তাহলে এখানে আমাদের A সেটের উপাদান দেওয়া আছে 2, 3, 4, আর C সেটের উপাদান আছে 2AB। এখন আমাদের বের করতে বলছে কি A ইন্টারসেকশন C। তাহলে A ইন্টারসেকশন C ইজ ইকুয়াল টু কি, যে A সেট বসাইলাম ইন্টারসেকশন C সেট বসাইলাম। এখন এইটার দ্বারা বোঝায় যে দুটার ভিতরে কমন অংশ নিতে হবে। তা দুটার ভিতরে কমন আছে কি 2 আছে, 2 আছে, আর কোনো কিছু কমন নাই। তার মানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে কি এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যেই ম্যাথটা সলভ করব সেখানে বলা আছে যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C। এখন এখানে কিন্তু মানে একটা ব্র্যাকেটের ভিতরে একটা অংশ আছে আর বাহিরে একটা অংশ আছে। তার মানে আমাদের কি করতে হবে, আগে এই ব্র্যাকেটের অংশটা আমাদের ভাঙাইতে হবে। আর এজন্য আমাদের সেট লাগবে একটা সেট, B একটা সেট, C একটা সেট। সেজন্য দেওয়া আছে A ইজ ইকুয়াল টু যার উপাদান 2, 3, 4, B একটা সেট দেওয়া আছে যার উপাদান 1, 2 A, আর C একটা উপাদান সেট দেওয়া আছে যার উপাদান 2 A B। এখন আমাদের প্রথমে বের করতে হবে কি B ইন্টারসেকশন C। তাহলে সেজন্য B ইন্টারসেকশন C লেখা হয়েছে, B এর জায়গায় B সেট, ইন্টারসেকশন C জায়গায় C সেট। এখন ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের ভিতরে কমন। এখন যদি আমরা তাকাই দুইটা সেটের ভিতর কমন আছে 2, 2, তাহলে 2 নেওয়া হয়েছে, আবার A আছে, A আছে, তার মানে 2A। এইটা হচ্ছে কি B ইন্টারসেকশন C। এখন আমাদের এটা ভাঙানো হয়েছে, এখন কি করব না পুরোটারে আমরা কি করব এক লাগে ক্যালকুলেট করব। মানে কি পুরোটাকে এক লাগে মান বের করব পুরোটার। তাহলে সেজন্য লেখা হয়েছে অতএব A ইউনিয়ন B ইন্টারসেকশন C। তাহলে A সেটটার উপাদান বসানো হয়েছে 2, 3 পর মানে A সেটটা বসানো হয়েছে। আর ইউনিয়ন বসানো হয়েছে। আর B ইন্টারসেকশন C যেটা আমরা এখনো আগে পেলাম যে তার উপাদান হয়েছে 2A। তাহলে 2, আচ্ছা এই জায়গায় একটু মিস্টেক হয়েছে। এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট, এখানে দেওয়া হয়েছে ফার্স্ট ব্র্যাকেট, এটা সম্পূর্ণ ভুল। তাহলে এখানে A সেটটা বসানো হয়েছে ইউনিয়ন, এই B ইন্টারসেকশন C এই যেটার সেটটা পাইলাম সেটা হয়েছে কি 2A। এখন ইউনিয়ন বলতে কি বোঝায়, দুইটা সেটের ভিতরে সবগুলো উপাদান নিতে হবে। তাহলে 2, 2 আছে, তাহলে একবার নিলাম 2, 3 নিলাম, 4 নিলাম, আর A নিলাম। এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছে।
পরবর্তী যে এক্সাম্পলটা তোমরা এটা বাসায় বসে প্র্যাকটিস করবে। এটা তোমাদের জন্য আমি কাজ দিলাম। আশা করি তোমরা পারবে। কি জন্য? যে আমি পিছনে যেইগুলা বুঝাইছি ওরকমই ম্যাথ। এখন এটা একটু হিন্টস দিয়ে দেই তারপরও যে তোমরা কি করবা? এখানে বলছে A ইন্টারসেকশন B ইউনিয়ন C। তাহলে তোমাদের এখানে A সেট লাগবে, B সেট লাগবে, C সেট লাগবে। তোমরা কি করবা? এইটা লেখার দেওয়া আছে এগুলো লেখার পর তোমরা কি করবে? B ইউনিয়ন C এটাকে ভিন্নভাবে বের করবা। যেমন এটা বের করবা। অ্যান্ড বের করার প্রসেসটা কি সেটা তো তোমরা জানো। তারপর কি করবা? একসাথে সম্পূর্ণটার মানটা বের করবা। তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমরা যেগুলা করব, যে ম্যাথটা করব সেটা হলো এখানে উদাহরণ দেওয়া মানে কিছু উদ্দীপক দেওয়া আছে, মানে কিছু মান দেওয়া আছে যেখানে বলছে যে ইউ একটা সেট দেওয়া আছে। ইউ সম্পর্কে তোমরা জানো যে এটার দ্বারা বোঝায় কি ইউনিভার্সাল সেট। আর এই একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, আর সি একটা সেট দেওয়া আছে। বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। এখন সত্যতা মানে কি? যেমন ক নম্বরে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তার মানে এইটার মান আর এইটার মান দুটোটা কি সমান হবে। এখন এইটা সত্য কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। এরকম আমাদের এখানে ৪টা ম্যাথ আছে। এখন যদি চলো দেখি এটা কিভাবে সলভ করে। ১ নাম্বারে বলছে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন এইটার জন্য আমাদের কি করতে হবে? এখানে একটা ধরতে হবে বাম পক্ষ, আরেকটা ধরতে হবে ডান পক্ষ। এখন আমাদের এই বাম পক্ষের ক্ষেত্রেও এ বি সেট লাগবে, এ সেট লাগবে আর বি সেট। আর ডান পক্ষের ক্ষেত্রেও আমাদের এ সেট লাগবে আর বি সেট লাগবে। সেজন্য আমরা লেখছি দেওয়া আছে। আর আরেকটা বিষয় যে এই যে প্রাইম, এই প্রাইমের জন্য আমাদের লাগবে এই যে সার্বিক সেট যেটাকে আমরা বলি। তাহলে সেজন্য দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু যেই সেটটা দেওয়া আছে যার উপাদান এগুলা। আর এই একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। এখন আমরা কি করব? এই আগে এ ইউনিয়ন বি, এখানে কিন্তু ২ টা অংশ আছে। একটা হচ্ছে কি এ ইউনিয়ন বি হোল প্রাইম, আমরা যদি দেখি এখানে ২ টা অংশ। একটা হচ্ছে কি এ ইউনিয়ন বি, আরেকটা হচ্ছে কি এ ইউনিয়ন, যদি আমরা তাকাই এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে আমরা কি করব? আগে এইটার মানটা বের করব। তারপর পরে আমরা এইটার মানটা বের করব। তাহলে আমরা যদি দেখি তাহলে দেওয়া আছে লেখার পর আমাদের এ ইউনিয়ন বি, এখন এর সেট বসানো হয়েছে, ইউনিয়ন বি সেট বসানো হয়েছে। এখন ইউনিয়ন বলতে কি ২ টা সেটের ভিতরে সবগুলো উপাদান। তার ২ টা সেটের ভিতরে যদি সবগুলো উপাদান হয় তাহলে পাওয়া যায় ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে আমাদের এটা বের করা হয়েছে। এখন আমরা লিখব কি বাম পক্ষ মানে পুরোটা বের করব। সেজন্য লেখা হয়েছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। এখন এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে কি এই প্রাইমের পরিবর্তে নেওয়া হয়েছে কি ইউ, আর আর বাদ প্রাইমের পরিবর্তে নেওয়া হয়েছে কি ইউ বাদ আর এ ইউনিয়ন বি বসানো হয়েছে। তার মানে এই যে প্রাইম দ্বারা বুঝাইছে যে আমরা যদি সার্বিক সেট থেকে যদি এই সেটটা বাদ দিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের যে এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান। তাহলে সেজন্য লেখা হয়েছে ইউনিয়ন মানে সরি সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। তাহলে ইউ এর মান বসানো হয়েছে বাদ এ ইউনিয়ন বি, এই যে এ ইউনিয়ন বি যার মান বসানো হয়েছে। তাহলে এখন আমরা এটা জানি কি যে বাদ দ্বারা বোঝায় দ্বিতীয় সেটে যে উপাদানগুলো থাকবে সেটা প্রথম সেট থেকে বাদ হয়ে যাবে। তাহলে যদি আমরা দেখি এই 1 এর সাথে মিলে গেছে বাদ, 2 এর সাথে মিলে গেছে বাদ, 3 এর সাথে মিলে গেছে বাদ, 4 এর সাথে মিলে গেছে বাদ, 5 এর সাথে মিলে গেছে বাদ, 6 এর সাথে মিলে গেছে বাদ। তাহলে বাকি রইল কি শুধু 7, যেটা হচ্ছে আমাদের বাম পক্ষের কাঙ্ক্ষিত রেজাল্ট বা মান। তাহলে এখন আমরা ডান পক্ষ যদি আমরা 7 প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তাহলে এখন এখানে যদি আমরা তাকাই তাহলে আমাদের ডান পক্ষে আছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মানে কি এ প্রাইমের একটা কাজ আছে, বি প্রাইমের একটা কাজ আছে। তারপরে এই দুইটাকে কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। ঠিক আছে? আবারও বলি এখানে কিন্তু একটা অংশ, একটা অংশ। এই এ প্রাইম আগে বের করতে হবে। তারপর বি প্রাইম বের করতে হবে। তারপর এই দুইটাকে একসাথে কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। তাহলে চলো এ প্রাইম এবং বি প্রাইম কিভাবে বের করা সেটা দেখি। তাহলে এ প্রাইম মানে কি যে সার্বিক সেট থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে পেয়ে যাবো এ প্রাইম। তাহলে ইউর মান ইউ সেটটা বসানো হয়েছে ইউর জায়গায়, আর বাদ এর জায়গায় এ সেট বসানো হয়েছে। তাহলে বাদ বলতে কি একই নিয়ম যে এই 1 এর সাথে মিলে গেছে 1 বাদ, 3 এর সাথে মিলে গেছে 3 বাদ, 5 এর সাথে মিলে গেছে বাদ। তাহলে বাকি রইল কি প্রথম সেটে 2, 4, 6, 7 এটা গেল কি এ প্রাইমের মান। আবার বি প্রাইম কি সার্বিক সেট থেকে বি বাদ দিলে যেটা পাওয়া যাবে। তাহলে সার্বিক সেট বসানো হয়েছে মান মানে ইউ এর মান বসানো হয়েছে ইউ সেটটা, বাদ বসানো হয়েছে বি সেটটা। তাহলে এখান থেকে এই যে দ্বিতীয় সেটে 2 এর সাথে মিলে গেছে তাহলে প্রথম সেট থেকে বাদ, 4 এর সাথে মিলে গেছে বাদ, 6 এর সাথে মিলে গেছে বাদ। তাহলে প্রথম সেটে বাকি থাকে কি 1, 3, 5, 7 যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছে। এখন আমাদের এ প্রাইমের মান বের করছি, বি প্রাইমের মান বের করছি। এখন আমরা কি করব? ডান পক্ষ পুরোটা ক্যালকুলেশন করব একসাথে।
মানে একসাথে মান বের করব। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাই এ প্রাইমের জায়গায় কি যে মানটা পাইলাম আমরা সেটা বসালাম, ইন্টারসেকশন বি প্রাইমের জায়গায় এই যে বি প্রাইমের জায়গায় এই বি সেটটা বসালাম, বা বি যে মানটা পেলাম বি প্রাইমের। তাহলে দেখা যায় যে দুইটার বিষয়ে ইন্টারসেকশন বলতে কি বোঝায়, কমন বোঝায়, যে দুইটার বিষয়ে কমন আছে কি। তাহলে আমরা যদি তাকাই যে এখানে প্রথমটার ভিতরে কি আছে 7 আছে, দ্বিতীয়টার ভিতরে 7 আছে, আর কিন্তু কোনো কমন অংশ বা কমন উপাদান নাই। তার মানে আমাদের রেজাল্ট হবে কি 7। তাহলে আমরা প্রথম যে বা ডান পক্ষ যদি দেখি আমরা এখানে প্রথম যে বাম পক্ষ সেখানে মান পাইছি কত 7, আর পরবর্তী যে ডান পক্ষ সেখানেও মান পাই 7। তার মানে কি আমাদের এইটা কি সত্য প্রমাণিত হয়েছে। আশা করি বুঝতে পারছে। এখন পরেরটাও সেম একই, এটাও তোমরা আশা করি পারবে। তাহলে আমি একটু হিন্টস দিয়ে দেই, এটা বাসা তোমরা করবে। এখানে বলা আছে যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তার মানে কি এই যে বি ইন্টারসেকশন সি এটাকে আগে বের করতে হবে, বের করে এটারে যদি প্রাইম করো, ঠিক আছে, বা পুরো সেট যদি বের করো, সেটা যে রেজাল্টটা পাবে সেই রেজাল্ট হবে কি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এটাকে বলে কি প্রাইম বলি আমরা সাধারণভাবে। তাহলে এটা করার প্রসেসটা হলো যে প্রথমে লিখতে হবে দেওয়া আছে যে এখানে লাগবে প্রাইমের পরিবর্তে লাগবে ইউজ, এটা ইউজ যে সার্ভিস সেটটা দেওয়া আছে এটা লাগবে, আর বি সেটটা লাগবে, আর সি সেট লাগবে। এখানেও বি সেট লাগবে, সি সেট লাগবে। সেজন্য দেওয়া আছে, লেখার পর ইউ সেটটা নেওয়া হয়েছে, বি সেটটা নেওয়া হয়েছে, সি সেটটা নেওয়া হয়েছে। তারপর এখানে আলাদাভাবে, এখানে তো দুইটা অংশ না, যে একটা প্রাইমের অংশ আর একটা হচ্ছে এই ভিতরের অংশ। তাহলে বি ইন্টারসেকশন সি এটাকে ভিন্নভাবে বের করতে হবে। সেজন্য বি ইন্টারসেকশন সি লেখা, বির জায়গায় বি জায়গায় বি সেট, ইন্টারসেকশন সির জায়গায় সি সেট। এখন ইন্টারসেকশন বলতে কি বোঝায়, যে দুইটা সেটের ভিতরে কমন, দুইটা সেটের ভিতরে কমন আছে কি যদি তাকাই আমরা, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। তার মানে কি 4 6 হচ্ছে কি আমাদের মানে বি ইন্টারসেকশন সি এর কাঙ্ক্ষিত মান। এখন এইটা বের করার পর এখন আমাদের কি করতে হবে, প্রাইমের মান বের করতে হবে। সেজন্য বাম পক্ষ লিখে মানে পুরোটার মান বের করব। তাহলে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু, জানি কি আমরা যে সার্বিক সেট থেকে যদি আমরা এই যে বি ইন্টারসেকশন সি যদি বাদ দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তাহলে ইউর মান বসানো, ইউর জায়গায় ইউর সেট বসানো হয়েছে, এই বাদের জায়গায় বাদ, বি ইন্টারসেকশন সি যেটার মান পাওয়া হয়েছে কিন্তু 4 6 যেই সেটটা পাওয়া গেছে সেটা বসানো হয়েছে। এখন বাদ বলতে কি যে আবারও একই একই কিন্তু কথাগুলো আবার আসছে, মানে একই বিষয়গুলা, যেখানে দ্বিতীয়টা যে যে উপাদানগুলা, এই উপাদানগুলো যদি প্রথম উপাদানের সাথে মিলে যায়, তাহলে প্রথম উপাদান মানে প্রথম সেটের উপাদান থেকে বাদ হয়ে যাবে। তাহলে 4 4 এর সাথে মিলছে 4 বাদ, 6 6 এর সাথে মিলছে 6 বাদ। তাহলে বাকি থাকে কি 1 2 3 5 7। এটা হচ্ছে কি বাম পক্ষ, যেটা কাঙ্ক্ষিত মান আমরা বের করলাম। এখন আমাদের বের করতে হবে কি যে পরবর্তী যেইটা সেটা এখানে বলছে যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তার মানে এখানে ও দুইটা কাজ, একটা হচ্ছে বি প্রাইমের মান আগে বের করতে হবে, আবার সি প্রাইমের মান বের করতে হবে, তারপরে দুইটাকে ইউনিয়ন করতে হবে। তাহলে চলো কিভাবে করে দেখি। প্রথম আমাদের বি প্রাইমের মান বের করতে হবে। তাহলে বি প্রাইম মানেই সার্বিক সেট থেকে বিটা বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেটের উপাদানগুলো মানে সার্বিক সেটটা বসানো হয়েছে বাদ, বি সেটটা বসানো হয়েছে। এখন এইটা করার প্রসেসটা হলো যে একই নিয়ম, যে দ্বিতীয় সেটের উপাদানগুলা প্রথম সেটের উপাদানের সাথে মিলে গেলে বাদ, এই 2 2 মিলছে বাদ, 4 4 মিলছে বাদ, 6 6 মিলছে বাদ। তাহলে বাকি থাকে কি 1 3 5 7। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আবার যখন সি প্রাইম যদি আমরা বের করি, তাহলে ই সার্বিক সেট থেকে সিটা বাদ দেব। মানে সি সেটটার যে উপাদানগুলো আছে সেগুলো বাদ দেব। তাহলে সার্বিক সেটটা বসানো হয়েছে বাদ, সি সেটটা বসানো হয়েছে। এখন এই উপাদানগুলা এটার সাথে যার সাথে মিলবে সেগুলা কি এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে বাকি থাকে কি 1 আর 2, যেটা হচ্ছে কি সি প্রাইমের কাঙ্ক্ষিত মান। এখন আমরা ডান পক্ষ লেখা আমাদের এখানে একটা একটা মিস্টেক হয়েছে, সেটা হলো বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এখানে শুধু টাইমে মিস্টেক হয়েছে, এখানে শুধু বি প্রাইম দেওয়া আছে। এখানে হবে কি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, সরি এখানে বি প্রাইম দেয়নি, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, কিন্তু এখানে দেওয়া হয়েছে শুধু সি প্রাইম। তাহলে এখানে আমাদের আমি যদি সুন্দরভাবে লিখি তাহলে তাহলে এখানে হবে এরকম, আমি দেখাই, এইটার পরিবর্তে হবে এরকম বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইম ইউনিয়ন মানে কি বি প্রাইমের জায়গায় বির মান, আর সি প্রাইমের জায়গায় কি সি যেটা আমরা মান বের করছি, এই যে সি প্রাইমের যে মানটা বের করলাম। তাহলে বি প্রাইমের জায়গায় মান হয়েছে কি 1357। তাহলে বি প্রাইমের মান পাইছি কত আমরা, যদি আমরা তাকাই যে এই যে বি প্রাইমের মান 1357। তাহলে 1357 বি প্রাইমের জায়গায় বসানো হয়েছে, ইউনিয়ন এই সি প্রাইম
এই সি প্রাইমের মান হয়েছে 1 2 যেটা বসানো হয়েছে। তাহলে ইউনিয়ন বলতে কি বোঝায়? যে দুইটা সেটের ভিতরে সবগুলো উপাদান হবে। তাহলে 1 2 3 5 7 এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন যদি আমরা তাকাই বাম পক্ষে আমরা পাইছি কত? 1 2 3 5 7 আর ডান পক্ষে পাইছি কত? 1 2 3 5 7 তার মানে কি আমাদের যে এইটা সমান এইটা যেটা সত্যতা প্রমাণিত হয়েছে। এখন এইটা তোমরা তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা বাসায় বসে করবে যে এখানে একটু হিংস দিয়ে কিভাবে করবে যেখানে তোমার এ ইউনিয়ন বি এই একটা অংশ এটার সাথে তোমার ইন্টারসেকশন করতে হবে সি সেটের। তাহলে এই কারণে কি করবা তোমরা আগে যে এখানে তোমার তিনটা সেট লাগবে, একটা এ সেট লাগবে, একটা বি সেট আর সি সেট। সেজন্য লাগবে দেওয়া আছে এ সেট বি সেট সি সেট। আর এই যে সার্বিক সেট এটা নেওয়া হয়েছে কি জন্য? যে তোমার আচ্ছা এখানে সার্ভিস সেটের আমাদের কোনো কাজ নাই। সার্ভিস সেট এখানে এটাও মিস্টেক হয়েছে। এখানে আমাদের সার্ভিস সেটে কোনো কাজ নাই। এটা আমাদের দরকার নেই। এটা বাদ যাবে। এখানে সার্ভিস সেট নেওয়ার কোনো প্রয়োজন নাই। কি জন্য? আমাদের এখানে লাগবে কি শুধু এ সেট, বি সেট, সি সেট। আর এখানেও লাগবে এ সেট, বি সেট, সি সেট। তাহলে সেজন্য লাগবে দেওয়া আছে এ সেট, বি সেট, সি সেট। তারপর কি করবে? এটাকে ভিন্নভাবে বের করবা। এ ইউনিয়ন বি। বের করে কিভাবে? সেটা তো জানো। তারপর বাম পক্ষ লিখে পুরোটাকে একসাথে বের করবে। যেটার মান আসবে 3 4 5 6। তারপর এই গেল কি বাম পক্ষের কাজ। তারপর ডান পক্ষের কাজ করবে। ডান পক্ষে সেখানেও একটা অংশ, একটা অংশ, দুইটা অংশ। এই ২ টাকে কি করতে হবে? এইটাকে আর এইটাকে ভিন্ন, ভিন্ন বের করতে হবে। বের করিয়া এই পুরোটাকে একসাথে বের করতে হবে। তাহলে A ইন্টারসেকশন C তাহলে A ইন্টারসেকশন C যেটা এরকম বসালে তোমার মান আসবে 3 5 আর B ইন্টারসেকশন C যেটা বসালে এর মান আসবে 4 6 তারপর ডান পক্ষ লেখা পুরা যদি মান বের করো তাহলে এইটার মান হচ্ছে কত? 3 5 যেটা এখানে দেওয়া আছে। ইউনিয়ন আর A B ইন্টারসেকশন C যেটা দেওয়া আছে 4 6 এখন এই ইউনিয়ন বলতে কি বোঝায়? যে সবগুলো উপাদান হবে। তাহলে পাওয়া যায় কত? 3 4 5 6 তাহলে আমরা এখানে ডান পক্ষে মান পাচ্ছি কত? 3 4 5 6 আর বাম পক্ষে মান পাচ্ছি কত? 3 4 5 6 তার মানে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা যেটা বলছে সেটা কি সত্যতা প্রমাণিত হয়েছে। আশা করি বুঝতে পারছে। পড়াটা সেম একই ম্যাথ কিন্তু তোমরা। এই যে পিছনে যে ম্যাথগুলা কিন্তু আলোচনা করছি সেম ম্যাথই কিন্তু এটাও। তাহলে এটাও ইনশাআল্লাহ তোমরা পারবে। এটা তোমরা দেখবে বাসাবাসি ইনশাআল্লাহ। এইটা কিভাবে করছে যেটা তোমরা দেখতে পারবে স্লাইডগুলো চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন আমরা যেই ম্যাথটা করব সেটা হলো যে এখানে আমাদের দেওয়া আছে কিউ একটা সেট দেওয়া আছে যার উপাদান xy আর একটা সেট দেওয়া আছে যার উপাদান mnl। এখন বলছে যে কিউ সেটের পি অফ কিউ মানে কিউ সেটের শক্তি সেট আর পি অফ আর মানে আর সেটের শক্তি সেট বের করতে বলছে। এখানে একটা এটার মান মানে এটা বের করতে বলছে আর এইটা। এখন চলো কিভাবে বের করি? তাহলে আমাদের লিখতে হবে দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু যেগুলো দেওয়া আছে। এখন আমাদের পি অফ কিউ এখন শক্তি সেট যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? কিউ এর আগে উপসেট বের করতে হবে। তাহলে কিউ সেটের উপসেট মানে কি? যে কিউ সেট দ্বারা মানে কতগুলো নতুন, নতুন সেট গঠন করা যায়। তাহলে আমরা এই ২ টা নিয়ে আবার একটা সেট গঠন করতে পারি। আবার একটা করে নিয়েও আবার কি সেট গঠন করতে পারি। আর পরবর্তী দেখা যায় যে আর নেওয়া যায় না। তার মানে একটা ফাঁকা সেট নিয়েও কি এটা সেট গঠন করা যায়। কিজন্য? আমরা জানি কি ফাঁকা সেট হইছে কি যেকোনো সেটের কি উপসেট। তাহলে এটা গেল কি কিউ এর কি উপসেট বের করা। এরপরে এখন কি করতে হবে? আমাদের পি অফ কিউ মানে কিউ এর শক্তি সেট বের করতে হবে। তাহলে কিউ এর শক্তি সেট কি? যে কিউ সেটের যে উপসেটগুলো আমরা পাইলাম, এগুলোকে যদি শুধুমাত্র আমরা যদি এটা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে কি? পি অফ কিউ মানে কিউ সেটের শক্তি সেট। পরেরটা সেম একই। এই আর সেটের উপসেটগুলো বের করবা। যে এখানে ১ম এ এখানে উপাদান দেওয়া আছে ৩ টা। তাহলে ৩ টা নিয়ে একটা গঠন করবা সেট। তারপর ২ টা করে নিয়া যেমন mn, ml, nl আবার পরে একটা করে পরে সর্বশেষ নিতে হবে কি? একটা ফাঁকা সেট যখন আর নেওয়া যাবে না। তাহলে এটা এসে কি? ফাঁকা সেট মানে কোন সেট থেকে উপসেট গঠন করার নিয়ম। মানে এভাবে উপসেট গঠন করবে। উপসেট গঠন করার পর সেটাকে তুমি আবার যদি একটা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করো, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি? পি অফ আর মানে আর সেটের শক্তি সেট। আশা করি বুঝতে পারছি। আর আজকের ক্লাসটা এই ম্যাথটা দিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। যে এখানে তোমার দেওয়া আছে এ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এবি, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান এবিসি আর সি একটা সেট দেওয়া নাই কিন্তু এটা বের করতে হবে এ সেট আর বি সেট দিয়ে। এখানে বলা আছে সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তার বলছে কি দেখাও যে পি অফ সি মানে সি সেটের শক্তি সেট এই যে সি সেটটা যেটা বের করবা সেটা শক্তি সেটের উপাদান সংখ্যা 2n হতো মানে টয়েস n হবে। যেখানে n হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা। তাহলে এটা করার প্রসেসটা কি? যে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে।
যে দেওয়া আছে এ সেট ইজ ইকুয়াল এটা, বি সেট এটা, আর সি সেট হইছে কি এ ইউনিয়ন বি। এখন এই সি সেটটা বের করতে হবে। তাহলে সি সেটটা যদি বের করতে চাই, তাহলে এখানে ইয়ে হয়েছে, আমি একটু দেখাই। তোমাদের যদি দেখা যায় এরকম হবে, সি ইজ ইকুয়াল টু এ, আচ্ছা এটা আমি এখানে তো দেওয়া আছে, এটা আমি এখানে নাই লিখলাম। এখানে আমরা শুধু মান বসে যাই। এই যে এর জায়গায় আমরা এর মান বসাই। তাই এ সেটের উপাদান আছে কত? এ বি ইউনিয়ন বি সেটটা দেখাই, যার উপাদান হচ্ছে কত? এ বি সি। এ বি সি, এটা কমা হবে মাঝে, জায়গা স্বল্পতার কারণে এখানে লিখতে সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে এই ইউনিয়ন বলতে কি বোঝায়? যে সবগুলো উপাদান হবে। তাহলে যদি আমরা সবগুলো উপাদান নিতে চাই, তাহলে আমরা যাবে কি এ, এটা কাঙ্ক্ষিত রেজাল্ট হবে এরকম যে এ, সরি, এ বি সি, এইটা হচ্ছে কি আমাদের এই যে এ ইউনিয়ন বি এর কি মান। এখন এইটা তোমরা খেয়াল রেখো, যেখানে আমরা এ ইউনিয়ন বি এর মান পেয়েছি কত? এ বি সি। আমি এটা জায়গা স্বল্পতার কারণে এটা মুছে ফেলি, যাতে করে আমাদের যে বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন এটা বের করার পর এখন আমরা সি সেটটা বের করলাম। এখন সি সেট বের করার পর এখন কি সি সেটের উপসেটগুলো বের করতে হবে। এইটা হচ্ছে কি সি সেটের যে উপাদান, যে এ বি সি এটা আমি পাইলাম। এখন এই সি সেটের কি করতে হবে? আমাদের উপসেটগুলো বের করতে হবে। এখন উপসেট বের করার প্রসেস কি? প্রথমে আমাদের কি এই ৩ টা নিয়েও একটা সেট গঠন করা যায়, যেটা আমরা জানি। তারপর ২ টা সেট নিয়ে গঠন করা যায়, মানে ২ টা উপাদান নিয়ে। প্রথম করেছি ৩ টা নিয়ে উপাদান, পরে ২ টা, পরে হইছে ২ টা, মানে এরকম ২ টা নিয়ে যতগুলো গঠন করা যায় ততগুলো নেওয়া যাবে। আর পরবর্তীতে যে ২ টাকে না গেলে পরে হবে কি একটা করে, তাই যে নেওয়া হইছে কি এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। আর যখন আর নেওয়া যায়নি তখন একটা ফাঁকা সেট নিয়েছি। কি জন্য? ফাঁকা সেট হচ্ছে কি যেকোনো সেটের উপসেট। আর উপসেটগুলা কিভাবে বের করা সেটা কিন্তু আমাদের তোমাদের যে আগের যে ৩ টা ক্লাস, যে সেখানে এই বেসিক যখন আলোচনা করছি তখন কিন্তু সেখানে বলছি। তাই সেজন্যই আমি কিন্তু একটা কথাই বারবার বলছি, বা ক্লাসের শুরুতে আমি বলছি যে তোমরা যারা পিছনের ৩ টি ক্লাস দেখো নাই, তারা অতি দ্রুত পিছনের ৩ টি ক্লাস দেখে আসো। এজন্য তোমার বেসিক ক্লিয়ার না থাকলে এগুলো কিন্তু বুঝবে না। এগুলা করাইতেছি কিন্তু ম্যাথের, তোমার অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলা। এখন তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা বুঝবা না। তাই তোমরা আমার চ্যানেলে গিয়ে ওই ৩ টা ক্লাস করে আসো। তাহলে যে কথা বললাম যে আমাদের সি সেটের উপসেটগুলো বের করতে হবে। তখন বের করার পর এই যে পি অফ সি বের করতে হবে। পি অফ সি মানে কি? যে উপসেটগুলো বের করছি, সেই উপসেটগুলোকে যদি আমরা আরেকটা সেটের ভিতরে যদি অন্তর্ভুক্ত করি, তখন সেটা হয়ে যাবে কি? সি সেটের শক্তি সেট। এখন এখানে দেখো তো, এই যে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা? যেমন এখানে যদি আমরা গুণি, মানে গুনলে আমরা বলতে পারি যে এখানে ৮ টা। ঠিক আছে? বা তুমি না গুনলেও শর্টকারে বলতে পারো যে আমরা জানি কি উপসেটের ইয়ে হইছে কি সাধারণ রূপ হইছে কি 2 টু দি পাওয়ার n। তাহলে n আছে কয়টা? মানে এই যে সি এ ইজ ইকুয়াল টু a ইউনিয়ন b এর মান পাইছি কত? a b c, মানে এখানে ৩ টা উপাদান পাইছি। তাহলে ৩ টা যদি আমরা এই যে 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে যদি 3 বসাই তাহলে পাওয়া যায় কত? 8। তাহলে এটা দিয়েও কিন্তু আমরা বলতে পারি, যেকোনো না গুনেও বলতে পারি যেখানে উপাদান সংখ্যা ৮ টা। তাহলে এখানে সি সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ সি সেটের উপাদান সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতেই পারি যে পি সেটের যদি উপাদান সংখ্যা যদি n হয়, যে আমরা ধরে নিয়েছি এই ৩ টা উপাদান হচ্ছে কি n, তাহলে পি অফ সি এর উপাদান হবে কি 2 টু দি পাওয়ার কিউব, মানে 2 টু দি পাওয়ার n। যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি সকলে বুঝতে পারছে। আর এই ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমরা ক্লাসটি থেকে অনেক উপকৃত হবে। আর ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে আচ্ছা এখানে গুড বাই জানালাম।